পাঠ করবেন কল্যাণ কাকু। মা শ্রী অরবিন্দের আতুল চরণে প্রণাম জানিয়ে আমি পাঠ করছি সমসাময়িকের চোখে শ্রী অরবিন্দ গ্রন্থ থেকে। এটা লেখা পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, যেটা শিরোনাম দিয়েছেন পূর্ণ যোগের ঋষি। তখনকার এক সময়ে পঠন পাঠনের মধ্যে প্রধান একটা বিষয় ছিল বেদ পাঠ। পণ্ডিচেরিতে সকলে যখন ছিলেন একদম প্রাথমিক অবস্থায়, সেই সময়কার বর্ণনা দিয়েছেন নলিনীদার। তখনকার এক সময়ে পঠন পাঠনের মধ্যে প্রধান একটা বিষয় ছিল বেদ পাঠ। কয়েক মাস ধরে চলেছিল রোজ বিকেলে প্রায় ঘণ্টাখানেক গেস্ট হাউসে। লিখেছেন শ্রদ্ধেয় নলিনীকান্ত। শ্রী অরবিন্দ এসে বসতেন একটি চেয়ারে, টেবিলের সামনে, আমরা চারিদিকে। আগ্রহী বিশেষভাবে ছিলাম আমি এবং তামিল কবি সুব্রহ্মণ্য ভারতী। শ্রী অরবিন্দ এক একটা সূক্ত ধরতেন, একবার পড়তেন এবং প্রত্যেকটি বাক্যের অর্থ বলে দিতেন, তারপর সমগ্রটির অনুবাদ। ঋগ্বেদ ব্যাখ্যার এই ছিল তার নিজস্ব পদ্ধতি। মূল পাঠ করে অন্তর্জ্ঞানে সাক্ষাৎভাবে তিনি প্রথমে অর্থ আবিষ্কার করতেন, পরে সে অর্থটি বাহ্যতর পরীক্ষা করে যুক্তি সহ করে ধরতেন এবং তদনুসারে প্রয়োজন মতো পরিবর্তন সাধন করতেন। শ্রী অরবিন্দের সহধর্মিণী মৃণালিনী দেবী মনে প্রাণে নিজেকে প্রস্তুত করে তুলেছিলেন স্বামীর সাধন মার্গের পথিক হবেন বলে। শ্রী অরবিন্দ তার জীবনের স্বপ্নের কথা, আদর্শের কথা, সাধনার লক্ষ্যের কত না আভাস মৃণালিনী দেবীকে দিয়েছিলেন স্পষ্ট প্রাঞ্জল বাংলা পত্রে। মৃণালিনী তদনুযায়ী গুছিয়ে নিচ্ছিলেন নিজেকে। দীর্ঘ প্রতীক্ষার শেষে তিনি শ্রী অরবিন্দের অনুমতি পেলেন, কিন্তু পণ্ডিচেরি আসবার পথে 1918 খ্রিস্টাব্দে অকস্মাৎ তিনি কলিকাতায় দেহত্যাগ করলেন। শ্রী অরবিন্দের জনৈক ফরাসি জীবনীকার ডক্টর গ্যাব্রিয়েল মনো হার্টসেন আর্য পত্রিকা সম্বন্ধে লিখেছেন, 1914 খ্রিস্টাব্দের 15ই আগস্ট থেকে 1921 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি অবধি মাসে মাসে নিয়মিত আর্য প্রকাশিত হয়। শ্রী অরবিন্দেই এর প্রাণ সর্বে সর্বা। অন্ততপক্ষে কাগজটির অর্ধেকের বেশি তিনিই লিখতেন প্রথম বছর। তারপরেই উল্লেখ করতে হয় পল রিসারের নাম, যার দুটি বই, দ্বিতীয়টি অসম্পূর্ণ, প্রকাশিত হয় আর্য পত্রিকায়। বিশ্বের কেন এবং শাশ্বত মনীষা, দ্বিতীয়টি অল্ডাস হাক্সলির প্যারানিয়াল ফিলোজফি গ্রন্থের সমগোত্রীয় দর্শন সংকলন। দ্বিতীয় বছর থেকে প্রায় সবটুকুই শ্রী অরবিন্দকে একা হাতে লিখতে হয়েছে। পরবর্তী 5.5 বছরে একুনে চলতি অক্টেভো সাইজের 4000 পৃষ্ঠার অনেক বেশি রচনা, যার মধ্যে গোটা 40 উল্লেখযোগ্য প্রবন্ধ এবং 10টি সর্বপ্রধান গ্রন্থ অন্যতম। সরাসরি টাইপরাইটারে লিখে যেতেন তিনি। রচনার বিষয়বস্তু এবং কত পৃষ্ঠা লেখা প্রয়োজন মনে মনে স্থির করে তিনি টাইপ শুরু করতেন। একটি বারও কাটাকুটি করতেন না, বিন্দুমাত্র অদল বদলও নয়। ফলে দেখা যায় তার প্রায় সব গ্রন্থেই পরিচ্ছেদগুলির দৈর্ঘ্য মোটামুটি একই রকমের, আনুমানিক 12 পৃষ্ঠা, এবং এক একটি বিষয় নিয়ে এক একটি পরিচ্ছেদ স্বয়ং সম্পূর্ণ।
এই দৈর্ঘ্যের মধ্যে সবিস্তারে সব কথা বলা যেত না বলেই গুরুতর বিষয়গুলি তিনি অনেকগুলি পরিচ্ছেদে ভাগ করে নিয়ে প্রত্যেক পরিচ্ছেদে বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং বিভিন্ন ধারাকে অবশেষে নিয়ে গিয়ে প্রবাহিত করেছেন একই খাতে। মাসিক আর্য প্রকাশিত হবার 6 মাসে শ্রী অরবিন্দ 2টি মাত্র গ্রন্থ রচনা করেছেন। সাধারণত তিনি একাদিক্রমে 6টি গ্রন্থ রচনা করতেন। সেগুলি বিভিন্ন, প্রত্যেকটি তাদের বিষয়বস্তুতে যেমন জ্ঞানসম্ভারে বৈচিত্র্য তেমনি, কিন্তু একই অন্তর্দৃষ্টির অভিব্যক্তি। একটি যেন মহাগ্রন্থ বিভিন্নতার আঙ্গিক। কেন্দ্রীয় এক পরিস্থিতিতে রচনাকে উপনীত করে শ্রী অরবিন্দ তারপর একাগ্র দৃষ্টিপাত করেন একে একে বিচিত্র বিভিন্ন বিষয়বস্তুর প্রতি এবং যা কিছু নয়নগোচর হয় তারই বর্ণনা দেন। কেন্দ্রীয় এই অবস্থিতি হল যোগশক্তির বলে উদ্ঘাটিত পরম সত্যের স্বীয়করণ এবং সদ্ব্যবহার। সেই পরম সত্যেরই আলোক তিনি নিক্ষেপ করেন জগৎ আর মানুষের যাবতীয় সমস্যার উপর, ভারতীয় ঐতিহ্যের উপর, সামাজিক জীবনের উপর, কাব্যের গতিবিধির উপর। ওদিকে সর্বভারতীয় রাজনীতি ক্ষেত্র থেকে বারবার আহ্বান আসতে লাগলো শ্রী অরবিন্দকে মহানায়কের ভূমিকায় ফিরে যাবার অনুরোধ জানিয়ে। শ্রী দিবাকরের ভাষায়, দেশে তখন শ্রী অরবিন্দের মতো নেতার একান্তই প্রয়োজন। লালা রাজপথ রায় প্রথম আমন্ত্রণ দিলেন। 1920 সালের লোকমান্য তিলকের নির্দেশে জোসেফ ব্যাপটিস্টা বোম্বাই থেকে নতুন এক স্বাধীনতাবাদী পত্রিকা প্রকাশ করতে মনস্থ করে শ্রী অরবিন্দকে অনুরোধ করলেন তার সম্পাদক হতে। 1923 সালে স্বয়ং দেশবন্ধু চিত্তরঞ্জন এলেন তাকে ফিরিয়ে নিয়ে যেতে। তখন শ্রী অরবিন্দ তাকে জানালেন যে উচ্চতর এক সত্যের সন্ধানে তিনি রত আছেন। যদি কখনো ফেরেন তাহলে এমন এক নতুন শক্তি নিয়ে ফিরবেন যাতে সব কিছুকেই নূতনতর রূপে রূপান্তরিত করতে পারবেন তিনি। আবার চিত্তরঞ্জন গত হবার পর যখন বাংলার আসন শূন্য হয়ে গেল, তখনও বাংলা আবার তাকে আহ্বান করল দেশের কাজে থাকতে। 1908 সালে বাংলার বড় পুত্র রবীন্দ্রনাথ তাকে একবার সংবর্ধনা জানিয়েছিলেন। এবার 1928 সালে নিজে তার কাছে গিয়ে বললেন যে দেশের লোক তাঁরই মুখাপেক্ষী হয়ে রয়েছে। তিনি যদি একবার সকলের মধ্যে গিয়ে দাঁড়ান তাহলে সবাই এগিয়ে আসবে তার পদাঙ্ক অনুসরণ করতে। মহাত্মা গান্ধীও তার পুত্র দেবদাসকে পাঠিয়ে শ্রী অরবিন্দকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ কিছুতেই তাকে আর ফিরিয়ে আনতে পারল না। প্রসঙ্গত মনে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উক্তি, শ্রী অরবিন্দ শুধু জড় ও চৈতন্য ব্রহ্মাণ্ডের একাত্মতা প্রমাণ করেই ক্ষান্ত হলেন না, বিভিন্ন যোগের একটি সমন্বয়ের সাহায্যে পরম জ্ঞানলাভের পথ নির্দেশ করলেন। শ্রী অরবিন্দ যদি কর্মজীবনে ফিরে আসতেন তবে বিনা দ্বিধায় তাকে মানবজাতির আদর্শ গুরু বলে মেনে নিতাম। মান্দালয় জেল থেকে 1925 সালেও নেতাজি সুভাষচন্দ্র একটি চিঠিতে লিখেছেন, দেখি তুমি শ্রী অরবিন্দ সম্বন্ধে যা লিখেছ বেশিরভাগই আমি মানি। তিনি ধ্যানী আর আমার মনে হয় বিবেকানন্দের চেয়েও গভীর। বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা আমার প্রগাঢ়। আজকে এখানেই আমি শেষ করছি। সবাইকে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। নমস্কার।